আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব সেন্টেন্স। আসলে সেন্টেন্সের অনেকের অনেক সমস্যা। আমি একটু কষ্ট করে তোমাদের একটু বলবো যে প্রিয় ভাই, 10টা মিনিট একটু কষ্ট করে তোমরা ক্লাসটা দেখো। ক্লাসটা যদি ভালো না লাগে তাহলে বের হয়ে যাও, সমস্যা নাই। কিন্তু যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখে যদি তোমাদের পুরা ক্লাসটা যদি তোমাদের সেন্টেন্সটা যদি একদম ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবা না কেন? তো আজকে তোমাদের সাথে আমি আব্দুল্লাহ সরকার তোমাদের সবচেয়ে সহজ এবং যেটা একটা ইংলিশ গ্রামার শেখার প্রথম ধাপ সেই সেন্টেন্সটা আজকে আলোচনা করব। সাধারণত সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে বাক্য। সাধারণত লেটার যোগ লেটার ইকাল টু ওয়ার্ড। সাধারণত একটা লেটার প্লাস একটা লেটার যুক্ত একটা ওয়ার্ডে পরিণত হয়। ওয়ার্ড যোগ ওয়ার্ড প্লাস ইকুয়াল টু সেন্টেন্স। সাধারণত আসিফ একটা ওয়ার্ড, কারণ আসিফের 4টা অক্ষর, লেটার যোগ লেটার ইকাল টু ওয়ার্ড। কারণ লেটারগুলো যুক্ত একটা ওয়ার্ডে পরিণত হয়, ওয়ার্ডগুলো যুক্ত একটা সেন্টেন্সে পরিণত হয়। যেমন আসিফ কামস হিয়ার, আসিফ এখানে এসেছি। কথা হলো এই যে ওয়ার্ড, এই যে আরেকটা ওয়ার্ড এবং আরেকটা ওয়ার্ড মিলা যুক্ত হয়ে একটা সেন্টেন্স গঠন করছি। বুঝতে পারছো ভাইয়ারা? তাহলে লেটার যোগ লেটার ইকাল টু ওয়ার্ড, আর ওয়ার্ড যোগ ওয়ার্ড ইকাল টু সেন্টেন্স। যদি আমরা সেন্টেন্সের সংজ্ঞা দেখি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে বা সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স কি বলে ভাইয়ারা বলো? এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে, মানে এক পাশাপাশি বা একসাথে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে বা সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। কাইন্ডস অফ সেন্টেন্স, সাধারণত সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাইয়ারা বলো? 5 ভাগে সেন্টেন্সকে ভাগ করে। যদি আমরা দেখি সেটা কি কি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইমপারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স শুভকামনামূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এই 5টা সেন্টেন্স নিয়ে আজকে প্রধান আলোচ্য বিষয়। আশা করি তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখবে এবং তোমাদের পরবর্তী টপিক কি নিয়ে আলোচনা করলে তোমাদের সহজ হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ফর এক্সাম্পল, যদি আমরা এখন মূল টপিকের বিস্তারিত আলোচনা করি তো অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2, সাধারণত 2টি স্ট্রাকচার আছে এটার। একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন প্লাস ফুল স্টপ। সাধারণত আমরা জানি একটা সেন্টেন্স গঠন করার জন্য যা দরকার সেটা প্রথমত হচ্ছে হলো আমাদের একটা সাবজেক্ট দরকার, প্লাস একটা ভার্ব দরকার, প্লাস অবজেক্ট দরকার। এই 3টা যদি থাকে তাহলে একটা সেন্টেন্স গঠন হয়ে যায়। বুঝতে পারছি ভাইয়ারা? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি? হি সি ইট দে, যে কোনো সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, অবজেক্ট হতে পারে। এই 3টা থাকলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন হবে। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। মেন কথা হলো থার্ড পারসন সিঙ্গুলার হি থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার কি ভাইয়ারা? হি, সি, ইট বা নাম, এগুলো থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। যেহেতু এখানে হি ছেলে বোঝাইছে তার জন্য হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। আর স্ট্রাকচার নাম্বার 2, দেয়ার ব্যবহৃত হবে, দেয়ার ইজ বা আর। সাধারণত এটা আমরা আমরা কখন বুঝবো যে দেয়ার ব্যবহৃত হবে? আছে, ছিল বা হবে, এগুলা থাকলে দেয়ার ব্যবহৃত হবে। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, তার মানে টেবিলের উপর একটা বই আছে। দেয়ার ইজ এ বুক, একটা বই আছে অন দ্য টেবল, কিসের উপর? টেবিলের উপর। প্রশ্ন হলো এই যে দেয়ার এরপর ইজ ব্যবহৃত, বই বলতে পারো ভাই ইজ কেন, আর তো হতে পারতো। হ্যাঁ আর হতে পারতো, কিন্তু এই যে বলছে একটা বই, যেহেতু এটা সিঙ্গুলার এই কারণে এস ব্যবহৃত হয়েছে। তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। আর ওয়ান হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, টেবল হচ্ছে নাউন। সাধারণত টেবিলের উপর বইটি রাখা আছে। যদি আমরা আর দেখি তাহলে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, মানে শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে। তার মানে কি একজন তো নাই, একের অধিক যদি শিক্ষার্থী থাকে সেটা আমরা আর ইউজ করব। তার জন্য এখানে ব্যবহৃত হয়েছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। তার মানে শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে। এই ম্যানি হচ্ছে হলো আমাদের পরবর্তী তোমাদের অবশ্যই আমি একটা ক্লাস নেব যেখানে তোমাদের বিভিন্ন ধরনের ম্যানি, মাস, মোর এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো
পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম তোমাদের। তো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, তার মানে শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে, তার মানে যখন একের অধিক ব্যবহৃত হবে তখন আর ব্যবহৃত হয়, বুঝতে পারছো ভাইয়ারা? আর ম্যানি ব্যবহৃত হয়েছে স্টুডেন্টস এন্ড পরে প্লুরাল ব্যবহৃত হয়েছে। ম্যানির পরে কি ব্যবহৃত হয় ভাইয়ারা বলো? প্লুরাল নাউন ব্যবহৃত হয়। তো দেয়ার ওয়াজ, তার মানে গতকাল একটা মিটিং ছিল, গতকাল মানে ইয়েস্টারডে। আমি এর আগে তোমাদের একটা ক্লাস নিয়েছি রাইট ফর্ম অফ ভার্ব, তোমরা ক্লাসটা দেখে আসতে পারো। তার মানে গতকাল, গতকাল মানে কি পাস্টের কথা, তাহলে ক্লাস ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ মিটিং ইয়েস্টারডে, গতকাল একটা মিটিং ছিল। আর আগামীকাল একটা পরীক্ষা হবে, যেমন টমোরো, তার মানে দেয়ার উইল বি অ্যান এক্সাম টমোরো, আগামীকাল একটি পরীক্ষা হবে। দেয়ার উইল বি, হবে, উইল মানে করব, হবে, আর উইল বি মানে হবে আর কি, যেটা সম্ভাবনা 99% যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ওই রকম সম্ভাবনা হয়। সাধারণত এটা গেল হচ্ছে হলো দেয়ার এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি স্ট্রাকচার, একটা হলো স্ট্রাকচার 1 আর একটা হচ্ছে স্ট্রাকচার 2। একটা হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন প্লাস ফুল স্টপ, আর 2 নাম্বার ছিল দেয়ার ব্যবহৃত। তো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে, কয় ভাগে ভাইয়ারা বলো? দুই ভাগে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি? সাধারণত হাবোধক, আর নেগেটিভ কি? নাবোধক। তো অ্যাফার্মেটিভ যদি আমরা দেখি, এক্সাম্পল অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স এক্সাম্পলগুলো দেখব। রিতা ওয়াকস ভেরি ফাস্ট, রিতা খুব দ্রুত হাঁটে। কথা হচ্ছে রিতা, রিতা যেহেতু একটা নাম, তার জন্য ভার্বের সাথে এস ব্যবহৃত হয়েছে। ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হাঁটে, এটা যদি আমরা নেগেটিভ করি, যেহেতু এখানে পজিটিভ আছে, এটা যদি নেগেটিভ করি, তাহলে রিতা যেহেতু ভার্বের সাথে এস আছে, এই কারণে নেগেটিভে ডাজ নট ব্যবহৃত হয়েছে। রিতা ডাজ নট ওয়াক ভেরি স্লোলি, রিতা রিতা খুব আস্তে হাঁটে না, তার মানে কি? সে দ্রুত হাঁটে। যদিও সেন্টেন্সটা পজিটিভ, এটার সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু মানে এটার অ্যান্সারটা দাঁড়াবে পজিটিভ। যেমন আমরা যদি বলি জেন, আমরা বলতে পারি জেন হচ্ছে হলো আসাদ একজন ভালো ছাত্র, এটা যদি নেগেটিভ করি, আসাদ একজন খারাপ ছাত্র না, তার মানে কি ভালো ছাত্র, কিন্তু বাক্যের স্ট্রাকচার নেগেটিভ হয়ে গেছে, তার জন্য রিতা ডাজ নট ওয়াক ভেরি স্লোলি। সাধারণত আমরা এখানে এই ফাস্ট মানে দ্রুত, আর এই স্লোলি মানে হচ্ছে হলো ধীরে, এই দুইটা আমরা কম্বিনেশন করেছি যাতে, কারণ এটা হচ্ছে নিয়ম। আমার একটা ক্লাস আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যদি তোমরা এই ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা সঠিকভাবে সমাধান করতে পারবা। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে। সাধারণত মাইন্ড মানে হচ্ছে মন, মাইন্ড মানে কি ভাইয়ারা বলো? মন। আর রিড মানে হচ্ছে পড়া, তাহলে সে তার মন পড়তে পারে, হি ক্যান রিড হার মাইন্ড। এটা যদি আমরা নেগেটিভ করি, সাধারণত আমরা ক্যান থাকলে আমরা ক্যান নট ইউজ করি, হ্যাঁ, তবে ক্যান নট বাট ইউজ করব। হি ক্যান নট বাট রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে না। বুঝাতে পারছি ভাইয়ারা? হোক প্লাম শব্দের অর্থ হলো আমরা, টেস্ট সো, তার মানে হচ্ছে আমরা খেতে টক। এটা সাধারণত হোক ফার্ম, সাধারণত যেহেতু এটা একটা নাম থাকার কারণে ভার্বের সাথে এস ব্যবহৃত হয়েছে, তার জন্য হোক হোক প্লাম ডাজ নট টেস্ট সুইট। সাধারণত আমরা খেতে মিষ্টি নয়, তার মানে কি? টক। বুঝাতে পারছি আসলে ভাইয়ারা অ্যাফার্মেটিভ নেগেটিভ কি? অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক, নেগেটিভ মানে নাবোধক। ভাইয়ারা বলো তো আমার সাথে, অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক, নেগেটিভ মানে নাবোধক। অ্যাফার্মেটিভ নট থাকবে না, নেগেটিভে নট থাকবে, এটা হলো কথা। তো এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ভাইয়ারা বলো? প্রশ্নবোধক বাক্য। সাধারণত প্রশ্নবোধক বাক্য স্ট্রাকচার যদি আমরা প্রথম 1 নম্বর স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা সহজে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? হোয়াট, হোয়েন, হুইচ, হোয়াই। তার মানে এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এইগুলাই সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড, এবং তারপর অক্সিলারি ভার্ব বসবো। সাধারণত অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওজ, ওয়ার, বি, বিন, বিং। সাধারণত এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট ব্যবহৃত হবে এবং মেইন ভার্ব। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সাধারণত এটা আমি 6টা রুলে সাজিয়েছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণত তোমাদের অনেকে আছো ডু এবং ডাজ নিয়ে অনেক কনফিউশনে পড়ে যাও। তো এটা যদি তোমরা তোলো, দেখো ডু এবং ডাজ এটা কেমন হবে দেখো। সাধারণত আমাদের ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমার একটা ক্লাস আছে বাইরে কনজুগেশন অফ ভার্ব, তোমরা যদি ওখানে দেখতে পারো তাহলে তোমাদের যে বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে তোমাদের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ।
তো প্রথমে তো হোয়াট ব্যবহৃত করলাম এবং ডু ব্যবহৃত করলাম। ইউ ইট এভরিডে, তুমি প্রতিদিন কি খাও? প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ইট এভরিডে, তুমি প্রতিদিন কি খাও? মেন কথা হলো এই যে ইট আছে, এটা যেহেতু ইনডিফিনিট টেন্স, এই কারণে এখানে ডু ব্যবহৃত হয়েছে। আর যেহেতু ইউ থাকলে ভার্বের সাথে এস ব্যবহৃত হয় না, এই কারণে এখানে ডু ব্যবহৃত হয়েছে। যদি হি সি ইট এই ইউ এর জায়গায় হি সি ইট থাকতো বা নাম থাকতো, তাহলে কিন্তু এখানে ডাজ ব্যবহৃত হবে। পরবর্তীতে দেখো, হোয়ার ডাজ রিতা স্টাডি, রিতা কোথায় পড়াশোনা করে? প্রশ্ন হচ্ছে রিতা, রিতা মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে ভার্বের সাথে এস ব্যবহৃত হয়। এই এস ব্যবহৃত হওয়ার কারণে এখানে ডাজ ব্যবহৃত হয়েছে। যদি এটা একটু তোমাকে দেখাই, তাহলে এটা কেমন করে ডাজ ব্যবহৃত হলো, এটা যদি আমি একটু বলি, তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারবা। যেমন রিতা রিতা স্টাডিজ, স্টাডিজ মানে কি? রিতা সরি রিতা স্টাডিজ, স্টাডিজ মানে কি? দেখো, রিতা স্টাডিজ, রিতা পড়াশোনা করেন। স্টাডিজ মানে কি? এই যে ইএস ব্যবহৃত হয়েছে, এই কারণে এখানে ডাজ ব্যবহৃত হয়েছে। বুঝতে পারছো ভাইয়ারা? এবং সাবজেক্ট আগে ব্যবহৃত হয়েছে, এখানে যে ডু ডাজ ব্যবহৃত হবে সাবজেক্টের আগে। তাহলে হোয়ার ডাজ রিতা স্টাডি, রিতা কোথায় পড়াশোনা করে? বুঝতে পারছো ভাইয়ারা? এখন পাস্ট ইনডিফিনিটে শুধু ডিড ব্যবহৃত হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিটে ডিড ব্যবহৃত হবে। ডাব্লিউ ইজ ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যদি আমরা দেখি, হোয়েন ডিড হি কাম হিয়ার, সে এখানে কখন এসেছিল? তার মানে হোয়েন মানে হচ্ছে কখন, ডিড মানে হচ্ছে হলো পাস্ট ফর্ম, হি কাম এসেছিল, হিয়ার মানে এখানে। তার মানে হোয়েন ডিড হি কাম হিয়ার, সে এখানে কখন এসেছিল। প্রশ্ন হলো ভাইরা, ডিড কেন ব্যবহৃত হলো? কারণ এখানে হি কেম হিয়ার, সে এসেছিল, এটা পাস্ট ছিল। সাধারণত আমাদের কনজুগেশনের ভার্বে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হচ্ছে কেম। কাম। আশা করি ভাইয়ারা তোমার আমার একটা কনজুগেশনের ভার্ব ক্লাস আছে, তোমরা যদি ক্লাসটা দেখতে পারো তাহলে তোমাদের এটা সমস্যার সমাধান হয়। তাহলে এখানে হবে হোয়েন ডিড হি কেম হিয়ার, সে এখানে কখন এসেছিল। আবার একটা প্রশ্ন, হোয়াই মানে কেন, তারা কেন হাসলো? হোয়াই ডিড দে লাফ, তারা কেন হাসলো। প্রশ্ন হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে হোয়াই মানে কেন দ্বারা, প্রশ্ন হলে হোয়াই ব্যবহৃত, আর কখন এটা হলে হোয়েন ব্যবহৃত হয়। বুঝতে পারছি ভাইয়ারা? আর হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার মানে কি? কোথায়। আর হোয়াট মানে হচ্ছে হলো কি? তাহলে হোয়াট মানে হচ্ছে, হোয়াট এর বাংলা হচ্ছে কি? হোয়ার মানে কোথায়, আর হোয়েন মানে কখন, আর হোয়াই মানে কেন তারা হাসলো। তারা কেন হাসলো? হোয়াই ডিড দে লাফ, তারা কেন হাসলো। সাধারণত পাস্ট থাকার কারণে এখানে ডিড ব্যবহৃত হয়েছে। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারিছো। ফিউচার ইনডিফিনিট টেন্স উইল ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাইয়া? উইল। সাধারণত আমার একটা টেন্স ক্লাস আছে, তোমরা যদি পারো আমার টেন্স ক্লাসটা দেখে নিও, তাহলে তোমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারবা। ডাব্লিউএস ওয়ার্ডে উইল প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম মানে কি? মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান এক্সটেনশন ব্যবহৃত হবে। যেমন দেখো, হোয়াট উইল ইউ ডু টমোরো, তুমি আগামীকাল কি করবে? তাহলে হোয়াট উইল ইউ ডু টমোরো, তুমি আগামীকাল কি করে। প্রশ্ন হলো এখানে হোয়াট ব্যবহৃত হয়েছে এবং তারপর উইল ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, বেস ফর্ম মানে কি? ডু। সাধারণত হোয়াট উইল ইউ ডু টমোরো, তুমি আগামীকাল কি করবে। সে কোথায় যাবে? হোয়ার উইল শি গো, সে কোথায় যাবে। প্রশ্ন হচ্ছে হোয়ার, আমি তো বলছি হোয়ার, তারপরে উইল ব্যবহৃত হবে এবং শি হবে, এবং তারপরে তারপরে হবে বেস ফর্ম মানে গো হবে, মানে কখনো কিন্তু পাস্ট ফর্ম হবে না এগুলোর পরিবর্তে। হোয়ার উইল শি গো, হোয়ার উইল শি গো, সে কোথায় যাবে। তো নাম্বার 4, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর ব্যবহৃত হয়। সাধারণত যদি দেখি, ডাব্লিউ ইজ ওয়ার্ড এম ইজ আর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। যদি আমরা দেখি তাহলে এখানে দেখো, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। এখন কথা হলো হোয়াট আর ইউ ডুইং নাও, আমার একটা ক্লাস আছে রাইট ফর্ম ভার্বে যদি নাও থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার জন্য এখানে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। রিতা কেন কাঁদছে? হোয়াই ইজ রিতা ক্রাইং, রিতা কেন কাঁদছে। এখন কথা হলো যদি ইজ থাকে, এম ইজ আর মানে করছে, খাচ্ছে, এগুলা কন্টিনিউ পর্যায়ে হবে। তার মানে হোয়াই রিতা ইজ হোয়াই ইজ রিতা ক্রাইং, রিতা কেন কাঁদছে। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়ারা। পাস্ট মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাধারণত আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার। তো এখানে দাও ডাব্লিউ ইজ ওয়ার্ড
ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট, তার মানে কি হোয়াট ওয়ার দে প্লেইং, সাধারণত সিঙ্গুলার থাকলে ওয়াজ ব্যবহৃত এবং প্লুরাল থাকলে ওয়ার ব্যবহৃত হয়। তারা কি খেলেছিল? হোয়াট ওয়ার দে প্লেইং, হোয়াট ওয়ার দে প্লেইং, তারা কি খেলেছিল? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 6 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। থার্ড পারসন থাকলে হ্যাজ এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে হ্যাভ ব্যবহৃত হয়। যেমন দেখো হোয়াট হ্যাভ ইউ রাইটিং, তুমি কি লেখছো, যেহেতু ইউ হচ্ছিল সেকেন্ড পারসনে হ্যাভ ব্যবহৃত হয়েছে। দেখছো হোয়াট হ্যাভ ইউ রাইটিং, হোয়াট হ্যাভ ইউ রাইটেন। রিটেন, সাধারণত একটা কথা মনে রাখো ভাইয়ার, আমার কনজুগেশনের ভার্বে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একটা আছে, কিন্তু শুধু হ্যাভ এর কারণে হ্যাজের থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত, তারা কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় না। যেমন গো, ওয়েন, গন, সাধারণত এখানে এই হ্যাভ হ্যাজ থাকলে গন ব্যবহৃত হবে, কখনো ওয়েন্ট বা গো ব্যবহৃত হবে না। বুঝতে পারছি ভাইয়েরা? এখানে হবে রাইটেন। তাহলে দেখো হোয়ার হ্যাজ হি গোন, সে কোথায় গিয়েছে, যেহেতু বলছিলাম ভাইয়া থার্ড পারসন থাকলে হি থাকলে তোমার হি শিট বা নাম থাকলে হ্যাজ ব্যবহৃত, বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত। তার মানে হোয়ার হোয়ার হ্যাজ হি গোন, মানে হি গন মানে কি হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গেছে। বুঝতে পারছি ভাইয়ারা? 7 নম্বর মডাল ভার্ব। সব মডাল ভার্ব আবার কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যেমন হাউ ক্যান শি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে কিভাবে সাবলীল ইংরেজি বলতে পারে। তাহলে হাউ ক্যান শি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমাদের কেন পড়াশোনা করেছে, হোয়াই শুড উই স্টাডি, আমাদের কেন পড়াশোনা করা উচিত। সাধারণত হোয়াই এবং শুড এরপরে কিভাবে সাবজেক্ট আবাদে ভার্ব, তাহলে হোয়াই শুড উই স্টাডি, আমাদের কেন পড়াশোনা করা উচিত। বুঝতে পারছো ভাইয়েরা? সাধারণত এই 7টা ফর্ম হচ্ছে আমাদের সহজভাবে বোঝানোর জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছো, বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, এবং যারা পরবর্তী ক্লাসে এসেছো অবশ্যই ধৈর্য ধরে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। আসলে পড়াশোনাটা এটা অনেক ধৈর্যের বিষয়, ধৈর্য ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। আশা করি তোমরা ধৈর্য সহকারে থাকবে এবং ভালো রেজাল্ট তোমরাই গ্রহণ করবে। মডাল ভার্ব তো গেল, এখন স্পেশাল রুট ডাব্লিউএস ওয়ার্ড নিজেই সাবজেক্ট হয়, অক্সিলারি ভার্ব দরকার নাও হতে পারে। যেমন হু কেম হিয়ার, কে এসেছিল, কে এখানে এসেছিল, হু কেম হিয়ার আমরা বলি না মাঝে মধ্যে। কে গ্লাসটি ভেঙেছে, হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে, তার মানে ব্রোক তার মানে হচ্ছে পাস্ট ফর্ম। বুঝতে পারছি ভাইয়ারা? যখন অতীতের কথা হবে তখন পাস্ট, দেখো কেম পাস্ট ফর্ম, আর ব্রোক এটাও পাস্ট ফর্ম, তার মানে হু ব্রোক দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে। স্ট্রাকচার নাম্বার 2, এটা এটা হচ্ছে এই দুইটা স্ট্রাকচার মিলে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা কথা মনে রাখো ভাইয়ারা, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই কি, ইন্টারোগেটিভ মানেই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই প্রশ্নবোধক চিহ্ন হবে, মনে রেখে এটা। ওকে, স্ট্রাকচার নাম্বার 2 অক্সিলারি ভার্ব হবে, তার মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। যেমন দেখো ডু ইউ রিড ইংলিশ এভরিডে, তুমি কি প্রতিদিন ইংরেজি পড়ো। ডু ইউ রিড ইংলিশ এভরিডে, তুমি কি প্রতিদিন ইংলিশ পড়ো। ডু তো বুঝতে পারছো ভাইয়ারা, ডু কেন হলো, কারণ ইউ এর সাথে ইউ এবং রিড এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডু ব্যবহৃত, এবং থার্ড পারসন না থাকার কারণে ডু ব্যবহৃত হয়েছে। যদি এখানে হি থাকতো তাহলে কিন্তু ডাজ ব্যবহৃত হতো, মনে রাখো ভাইয়ারা। দেখো এখানে ডাজ রিতা ওয়াক টু স্কুল, রিতা কি হেঁটে স্কুলে যায়, তাহলে ডাজ রিতা ওয়াক টু স্কুল, রিতা কি হেঁটে স্কুলে যায়। বুঝতে পারছি ভাইয়ারা? ডিড মানে কি পাস্ট ফর্ম, ডিড হি কাম ইয়েস্টারডে, সে কি গতকাল এসেছিল, তার মানে ডিড হি কাম ইয়েস্টারডে। কথা হলো ইয়েস্টারডে মানেই তো অতীত, বুঝতে পারছি, এই কারণে ডিড ব্যবহৃত হয়েছে, এখানে কেম ছিল, এটা হয়ে গেছে, এখন কাম হয়ে গেছে, কারণ যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেস ফর্ম। তো অ্যামিজার থাকলে আর ইউ স্টাডিং নাও, তুমি কি এখন পড়ছো। ইজ শি রাইটিং লেটার, সে কি চিঠি লিখছে। তার মানে কি এই যে ইজ সাবজেক্টের আগে যদি ভার্ব চলে আসে তাহলে লাস্টে কিন্তু ইন তোমার কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। এন্ড হ্যাভ হ্যাজ যদি দেখি, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো। তার মানে হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। ক্যান কুড যদি দেখি আমরা, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। আমরা সাবজেক্টের আগে ভার্ব থাকলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসাবো, ইন্টারোগেটিভ মার্ক বা ইন্টারোগেটিভ সাইন ব্যবহৃত হয়। প্রশ্নবোধক বাক্য মোট 4 ধরনের।
ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন আর এমবেডেড কোশ্চেন। অবশ্যই পরবর্তীতে আমি ট্যাগ কোশ্চেন আলোচনা করব, তোমরা অবশ্যই পাশে থাকবে এবং ক্লাসটা দেখতে পারবে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে প্লিজ, কাইন্ডলি, বার বা এক্সটেনশন দ্বারা শুরু হবে। যেমন প্লিজ সিট ডাউন, দয়া করে এখানে বসুন। তার মানে প্লিজ ব্যবহৃত ভার্ব দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে কাইন্ডলি ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলুন। সাধারণত এখানে ইউটা উজ্জ্ব আছে, মানে ইউটা দেওয়া নাই এখানে। তার মানে ইউ প্লিজ সিট ডাউন, তুমি দয়া করে এখানে বসো, তার মানে অন্য জনকে তো বুঝাইতেছে, এই কারণ ইউটা দেয় নাই। কাইন্ডলি ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলুন। তারপর দেখেন প্লিজ রিড দ্য বুক কেয়ারফুলি, দয়া করে বা অনুগ্রহ করে বইটি মনোযোগ দিয়ে কি করেন, পড়েন। বুঝতে পারছি ভাইয়ারা? তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে প্লিজ, কাইন্ডলি এবং তারপরে মূল ভার্ব ব্যবহৃত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়ারা। তো এটার স্ট্রাকচার আছে, ভার্ব দ্বারা শুরু হতে পারে, ভার্ব দ্বারা শুরু হতে পারে। যেমন গো হোম, বাড়ি যাও। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। রিড দ্য বুক কেয়ারফুলি, তার মানে কি বইটি মনোযোগ দিয়ে পড়ো। তার মানে কি এটা প্লিজ, তার মানে আমরা প্লিজ দিতে পারি বা কাইন্ডলি দিতে পারি। হ্যাঁ, এগুলো আমরা ভার্ব ইউজ করতে পারি। তাহলে ভার্ব দ্বারা শুরু হলেই সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ডু নট বা নেভার ব্যবহৃত হতে পারে। ডু নট বা নেভার ব্যবহৃত হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না। ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না। তোমার সময় নষ্ট করো না। ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। বুঝাতে পারছি ভাইয়ারা? এটা কিন্তু ডু দ্বারাও শুরু হয়। তো আরো যদি দেখি আসলে ডু নট, এটা যদি আমরা একটু শর্ট ফর্ম দিই, ডু নট মানে হচ্ছে সাধারণ নিষেধ, আর নেভার মানে কি কখনো না। বুঝতে পারছি ভাইয়ারা? সাধারণত স্ট্রাকচার লেট দ্বারা, সাধারণত এখানে আমাদের এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স গেল। এরপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে হলো আমাদের লেট দ্বারা হতে পারে, কারণ ভার্ব দ্বারা শুরু হলেই কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেট মি হেল্প মি, লেট মি হেল্প ইউ, তুমি আমাকে, লেট মি হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করতে, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। সাধারণত এখানে লেট দ্বারা কাউকে কিছু করতে দেওয়া বা প্রস্তাব দেওয়া বা অনুমতি বোঝানো হয়। যেমন লেট হিম স্পিক, তাকে বলতে দাও। লেট হার রিড দ্য বুক, তাকে বইটি পড়তে দাও। তার মানে লেট দ্বারা কাউকে দেওয়া, প্রস্তাব দেওয়া, অনুমতি দেওয়া বোঝায়। যেমন তাদের বাইরে খেলতে দাও, লেট দেম প্লে আউটসাইড, লেট দেম প্লে আউটসাইড, তাদের বাইরে খেলতে দাও। বুঝাতে পারছি ভাইয়ারা? এটা হচ্ছে লেটের ব্যবহার। লেট, সাধারণত লেটের হাতে যদি এটা অ্যাপোস্ট্রফ এস থাকে, তার মানে লেটাস। চলো আমরা লেটস স্টার্ট নাও, চলো আমরা শুরু করি। লেটস স্টার্ট নাও, লেটাস মানে কি চলো, স্টার্ট নাও মানে আমরা এখন শুরু করি। আশা করি বুঝতে পারছো ভাইয়েরা। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সটা কি? আসলে ভাইয়েরা ধৈর্য সহকারে যদি তোমরা ক্লাসটা না দেখো তাহলে পুরোপুরি ক্লাসটা তোমরা বুঝতে পারবা না। অবজেক্টিভ সেন্টেন্সটা কি? অবজেক্টিভ সেন্টেন্সটা হলো সেটা সাধারণত মে, উইশ, লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহৃত হবে। তো ভাইয়ারা আমি আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখবা এবং লাস্টে কিন্তু তোমাদের জন্য এটাকে আবার অ্যাট এ গ্লান্স দেওয়া হবে, মানে একটা শর্ট ফর্ম দেওয়া হবে বোঝানোর জন্য। যেমন দেখো, দেখো মে, উইশ বা লং এগুলা থাকলে সাধারণত অবজেক্টিভ সেন্টেন্স মানে শুভকামনামূলক ব্যবহৃত। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বরকত দান করুক। দেখো তোমার স্বপ্নগুলো পূরণ হোক। মে ইউর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্নগুলো পূরণ হোক। তোমার জন্য সফলতা কামনা করে, তাহলে উইশ ইউ অল সাকসেস, উইশ ইউ অল সাকসেস, তোমার জন্য কি করি, সফলতা কামনা করি। আশা করি ভাইয়ারা যদি তোমরা এই ক্লাসগুলো করো তোমরা কিন্তু বুঝতে পারো, মানে যে সেন্টেন্সটা মে, উইশ, লং প্লাস অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তার মানে এরপরে এই মে, উইশ, লং এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে প্লাস এক্সটেনশন। দেখো এখানে তাই আছে, মে প্লাস সাবজেক্ট আছে লিভ, লিভ মানে কি ভার্ব, লং মানে হচ্ছে তোমার অবজেক্ট বা এক্সটেনশন বলো। তার মানে দেখো তোমার জন্য সফলতা কামনা করি, তার মানে হচ্ছে হলো উইশ ইউ অল সাকসেস। বুঝতে পারছি ভাইয়ারা? এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময় সূচক বাক্য। এটা থাকলে আমরা বুঝতে পারি এলাস, হুররে, ফি, হুশ প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন দেখো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তার মানে কি আমরা ম্যাচে জিতেছি, মানে কি আমরা খেলায় জিতে গেছি। তার মানে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। যদি আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, অ্যালাস হাই হি হ্যাজ লস্ট হিজ জব,
সে তার চাকরিটি হারিয়েছে। তার মানে কি, এলাস দ্বারা দুঃখ বোঝায়, এলাস দ্বারা কি দুঃখ বোঝায়, বুঝান পারছি ভাইয়ারা। ফি মানে কি, সি ইউ হ্যাভ টোল্ড এ লাই, তুমি মিথ্যা বলছো। সি, তুমি এত খারাপ। সি, ফি, ইউ আর এ লায়ার, তুমি তুমি কি, ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যাবাদী। তার মানে যদি আমাদের ফি মানে সি ব্যবহৃত হয়, এটা মনে রাখো ভাই, এগুলা কিন্তু সব কিন্তু দেখো এখানে এক্সক্লামেশন মার্ক ব্যবহৃত হয়েছে। তো মনে রাখো ভাই, এরা এক্সক্লামেটরি সেন্টেন্স মানে এক্সক্লামেশন মার্ক, বুঝতে পারছো ভাইয়েরা। তো ইউ হ্যাভ টোল্ড এ লাই, তুমি মিথ্যা বলছো, বুঝান পারছি ভাইয়েরা। তো এটা হলো আমাদের মোটামুটি হুররে মানে আনন্দ, এলাস মানে দুঃখ বা আফসোস, ফি মানে ঘৃণা বা ধিক্কার, হুশ মানে হচ্ছে চুপ থাকার নির্দেশ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন কথা হলো ভাই, এটা তো সাধারণ স্ট্রাকচার বললাম, কিন্তু এখানে একটু ডিপলি পড়ানোর জন্য ভাই ক্লাসটা একটু লং হয়ে যাবে। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে। আসলে ভাই আর তাড়াতাড়ি ক্লাস নেওয়াটাই আসলে শেখার আসল মাধ্যম না, সঠিকভাবে সঠিক প্রপার সঠিকভাবে সঠিক গাইডলাইন দেওয়াটাই আসল কথা। কারণ আমি তোমাদের শর্ট করে শেষ করে দিলাম, কিন্তু সেটা যদি একটু বিস্তারিত বা ডিপলি না থাকে, তাহলে তোমরা পরবর্তীতে কিন্তু বুঝতে পারবে না, বারবার ক্লাস দেখতে হবে। এই কারণে একটু কষ্ট করে হলে ফুল ক্লাসটা করো অবশ্যই। তোমরা কিছু না কিছু তো শিখতেই পারবা, শেখার ক্ষেত্রে কোনো ভুল নাই। দেখো, স্ট্রাকচার যদি টু দেখো, ওটা ছিল ওয়ান। স্ট্রাকচার হোয়াট প্লাস এ অ্যান ব্যবহৃত হবে। আমরা কিছু একটা এক্সাম্পল দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল এটা। সাধারণত হটের পর এ অথবা অ্যান থাকবে, এটা হলো মেন কথা, এবং অ্যাডজেক্টিভ থাকবে। দেখো, সে কি সৎ ছেলে, হট অ্যান্ড অনেস্ট বয় হি ইজ। সাধারণত লাস্টে কিন্তু দেখো, এটা যদি আমরা করি, সাধারণত এখানে ভেরির পরিবর্তে হট ব্যবহৃত হয়েছে। এরপরে যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করব, তখন তোমরা সহজেই বুঝতে পারবা। আবার দেখো, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে ইট ইজ, আজকে চমৎকার দিন। তার মানে সাধারণত হটের পর এ অথবা অ্যান ব্যবহৃত হয়। হাউ এর পরে কিন্তু এ অথবা অ্যান ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। যেমন হাউ বিউটিফুল শি ইজ, সে কত সুন্দর। সাধারণত হাউ এর পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত, কিন্তু এখানে এ অথবা অ্যান ব্যবহৃত হবে না। তার মানে হটের পরে এ অ্যান ব্যবহৃত হয়, হাউ এর পরে এ অ্যান ব্যবহৃত না হয়ে সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় বা অ্যাডভার্ব ব্যবহৃত হয়। যেমন হাউ ফাস্ট হি রান, সে কত দ্রুত দৌড়ায়। হাউ কাইন্ড ইউ আর, তুমি কত দয়ালু। তার মানে কি, দেখো হাউ এর পরে কিন্তু এ অথবা অ্যান নাই, ডাইরেক্ট কি ব্যবহৃত হয়েছে, কাইন্ড অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। তো এটা হলো কথা ভাইয়েরা। একটু ব্যতিক্রম আছে। এখন ব্যতিক্রমও দুইটা রুল আছে, যেমন সাবজেক্ট ভার্ব, সাস প্লাস এ অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহৃত অত্যাধিক মাত্রা দেও, হি ইজ সাস এ গুড বয়, সে কত ভালো ছেলে। সাধারণত কত বা মাত্রা বা জোরালো ক্ষেত্রে এখানে সাস ব্যবহৃত হয়েছে। তার মানে হি ইজ সাস এ গুড বয়, সে কত ভালো ছেলে। তার মানে সাস দ্বারা কিন্তু ওটাকে জোর দেওয়া বোঝায়, কত মাত্রা বোঝায়, বুঝতে পারছি ভাইয়েরা। আবার সে কত বুদ্ধিমান ছাত্রী, তাহলে শি ইজ সাস অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে কত বুদ্ধিমান ছাত্রী। তার মানে এই কত, এই সাস মানে কিন্তু কত ব্যবহৃত, এবং দেখো এরপরে এ অথবা অ্যান ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পারছো ভাইয়েরা। এখন ইম্পর্টেন্ট টিপ হচ্ছে, হটের পরে এ অথবা অ্যান হবে, এবং হাওয়ের পরে অ্যাডজেক্টিভ হবে, এবং সাসের পরে এ অথবা অ্যান থাকবে। তার মানে হটের মতো এটা, বুঝতে পারছি ভাইয়ারা। বাংলাদেশ ইজ সাচ এ বিউটিফুল কান্ট্রি, মানে বাংলাদেশ কত সুন্দর একটি দেশ। তার মানে কি, বাংলাদেশ ইজ সাচ এ বিউটিফুল কান্ট্রি। সাধারণত সাচ মানে কত বোঝায়, এটা বুঝতে পারছি ভাইয়েরা। তো স্ট্রাকচার, এটা হলো স্ট্রাকচার নাম্বার ছিল হলো ওয়ান, আর এটা স্ট্রাকচার নাম্বার হচ্ছে টু। সরি ভাইয়েরা, এটা স্ট্রাকচার নাম্বার টু। দেখো, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। যেমন এটি কোনো কিছু অত্যাধিক গুণ বা তীব্র অনুভূতি বোঝায়। কি বোঝায় ভাইয়েরা বলো, তীব্র অনুভূতি বোঝায়। যেমন শি ইজ সো বিউটিফুল, সে এত সুন্দর। হি ইজ সো ইন্টেলিজেন্ট, সে এত বুদ্ধিমান। তার মানে কিন্তু সো ব্যবহৃত হয়েছে। ভাইয়া এগুলা কিন্তু তোমাদের সাধারণত তোমরা যখন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তাই আশা করি অবশ্যই তোমরা ফুল ক্লাসটা ধৈর্য সহকারে করবে ইনশাল্লাহ। এবং ক্লাস বুঝতে না পারলে অবশ্যই জানাবে, এবং ক্লাসে যদি বুঝতে পারো অবশ্যই নেক্সট কি টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা অবশ্যই জানিয়ে দিবা। দ্য ওয়েদার ইজ সো হট, তার হট সো মানে কি, সো মানে এত গরম এটা। তার মানে দ্য ওয়েদার ইজ সো হট মানে আবহাওয়া এত গরম, সেক্ষেত্রে সো ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছি ভাইয়ারা। তো ইম্পর্টেন্ট নোট হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত। দেখে এখানে সব অ্যাডজেক্টিভ ব্যবহৃত। বাংলাদেশ ইজ সো বিউটিফুল, বাংলাদেশ এত সুন্দর। তার বাদে সে এত বুদ্ধিমান, শি ইজ সো ইন্টেলিজেন্ট, সে এত বুদ্ধিমান। তার মানে এগুলো হলো
এই সেন্টেন্সের গঠন সহজভাবে বোঝানোর কথা, সো ক্ষেত্রে খুব বা এত বেশি ইন্টেন্সিভ ব্যবহৃত। এট এ গ্লান্স যদি আমরা দেখি সহজভাবে এই পুরো ক্লাসটার একটা যদি আমরা সামারাইজ করি তাহলে বুঝতে পারবো 5 প্রকার সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সমূহ আছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বোপরি কথা একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। কোথাও বুঝতে পারছি ভাইয়ারা? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মেন কথা বা সার কথা যেটা। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তো হোয়াট থাকতে পারে, হাউ থাকতে পারে, অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। মেন কথা ইন্টারোগেটিভ মার্ক থাকবে, এটা হলো মনে রাখ থাকে জানি কথা। ইমপারেটিভ সেন্টেন্স মানে কি ভার্ব প্লিজ নেভার এক্সটেনশন, তার মানে যে সেন্টেন্সটা সাধারণত ভার্ব দ্বারা শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হতে পারে প্লিজ, নেভার, সাধারণত লেট, এগুলো দ্বারা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আর অবজেক্টিভ সেন্টেন্স মানে মানে সাধারণত ইচ্ছা বা উইশ করার ক্ষেত্রে মে, উইশ, লং প্লাস কিভাবে সাবজেক্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহৃত হবে। আর এক্সক্লামেটর মানে হোয়াট, হাউ বা বাক্যতে অবশ্যই এক্সক্লামেশন মার্ক ব্যবহৃত হবে। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারছো। মেন কথা হচ্ছে এই যে সেন্টেন্স আছে এটা যদি আমরা সহজভাবে শিখতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো ভাইয়ারা দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।